সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অনুপ কুমার দত্ত, প্রভাষক দর্শন বিভাগ, সরকারি কলেজ, যশোর। তো আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের উপর ক্লাসটি নেব। যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের ক্লাস চলছে। তো তৃতীয় অধ্যায়ের যে আমরা পদের প্রকারভেদ সম্পর্কে পড়ছিলাম, পদের প্রকারভেদ সম্পর্কে পড়াচ্ছিলাম। তো এখান থেকে মোটামুটি যে গত ক্লাসে সামান্য পদ পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে তার পরবর্তী যে পদগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তো আজকের আলোচনায় আমরা প্রথমে যে আলোচনা করব সেটি হচ্ছে সমষ্টিবাচক ও অসমষ্টিবাচক পদ নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি আমাদের আজকের ক্লাসটি হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্র। যুক্তিবিদ্যা প্রথম পত্র। যুক্তিবিদ্যা প্রথম পত্র। অধ্যায় তৃতীয়। আমাদের আজকের পাঠ পদের প্রকারভেদ। পদের প্রকারভেদ। তো আমরা গত ক্লাসে পদের প্রকারভেদের সামান্য পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের আলোচনা করব সমষ্টিবাচক ও অসমষ্টিবাচক পদ নিয়ে। তো আমি প্রথমে সমষ্টিবাচক পদ সম্পর্কে আলোচনা করব। সমষ্টিবাচক পদ মানে যে পদ দ্বারা সীমিত সংখ্যক সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে একত্রিত করে একটি সমষ্টির আকারে প্রকাশ করা হয়। যে আমি লিখছি, তোমরা খেয়াল করো, যে পদ দ্বারা সীমিত সংখ্যক সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে একত্রিত করে একটি সমষ্টির আকারে প্রকাশ করা হয়। তাকে সমষ্টিবাচক পদ বলে। যেমন ধরো, আমরা এখানে যদি উদাহরণ দিই যে
উদাহরণটা হচ্ছে দেখো, সমষ্টিবাচক পদ কোনো ব্যক্তি বা বস্তুর মানে কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে একটি অখণ্ড আকারে প্রকাশ করে। তাই এখানে কিন্তু আলাদাভাবে তোমার প্রকাশ করবে না যে এই পদগুলো দ্বারা সীমিত সংখ্যক সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে একত্রিত করে একটি সমষ্টির আকারে প্রকাশ করা হয় এবং তাকে সমষ্টিবাচক পদ বলে। এখন আমরা একটা উদাহরণ বলি যে যেমন ধরো আমরা এখানে একটা উদাহরণ লিখেছি গ্রন্থাগার। এই গ্রন্থাগার একটা পদ। এই গ্রন্থাগার বলতে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো বই বা নির্দিষ্ট কোনো গ্রন্থকে বোঝাচ্ছে না। গ্রন্থাগার বলতে আমরা কতগুলো গ্রন্থের সমষ্টিকে বুঝতে পারছি, সমষ্টি সম্পর্কে, যে গ্রন্থাগার হচ্ছে কতগুলো গ্রন্থের সমষ্টি। এই গ্রন্থাগার কতগুলো গ্রন্থ একত্রিত হয়ে একটি সমষ্টির আকারে প্রকাশ করা হয়েছে। কতগুলো গ্রন্থ যখন একত্রিত হয়ে থাকে, সেই একত্রিত হওয়াকে বা সমষ্টিক আকারকে গ্রন্থাগার দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এই গ্রন্থাগার হচ্ছে একটা সমষ্টিবাচক পদ। কারণ এখানে আমরা যে গ্রন্থাগার, কোন বিশেষ গ্রন্থ পৃথকভাবে গ্রন্থাগার নয়, বরং কতগুলো গ্রন্থের সমষ্টি হচ্ছে গ্রন্থাগার। সমষ্টিবাচক পদের, তাহলে এইটা সমষ্টিবাচক পদ কি? সমষ্টিবাচক পদ হচ্ছে সীমিত সংখ্যক সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে একত্রিত করে একটি সমষ্টির আকারে যখন প্রকাশ করবে তখন। যেমন ধরো গ্রন্থাগার, তারপরে ধরো সেনাবাহিনী। কোন নির্দিষ্ট সেনাকে না বুঝে কতগুলো সেনার সমষ্টিকে বোঝায়, তাহলে এটা হচ্ছে কি সেনাবাহিনী। এটাও একটা সমষ্টিবাচক পদ। অনেকটা ইংরেজির যে কালেকটিভ নাউন আছে, সেই কালেকটিভ নাউনের মতোই খানিকটা। এখন আমাদের এই সমষ্টিবাচক পদকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সমষ্টিবাচক পদটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। সেই দুই ভাগটা আমি এখন লিখছি। সমষ্টিবাচক পদ। সমষ্টিবাচক পদ। এই সমষ্টিবাচক পদ আবার কয় প্রকার? সমষ্টিবাচক পদ হচ্ছে দুই প্রকার। প্রথমটা হচ্ছে বিশিষ্ট সমষ্টিবাচক পদ। বিশিষ্ট সমষ্টিবাচক পদ। বিশিষ্ট সমষ্টিবাচক পদটা কি? যখন নির্দিষ্ট করে কোনো বিশেষ সমষ্টিকে বোঝানো হয় তখন সেটি বিশিষ্ট সমষ্টিবাচক পদ। যখন যে পদ দ্বারা যখন তোমার নির্দিষ্ট করে কোনো বিশেষ সমষ্টিকে বোঝানো হয়, নির্দিষ্ট করে কোনো বিশেষ সমষ্টিকে বোঝানো হয়। নির্দিষ্ট করে যখন কোনো বিশেষ সমষ্টিকে বোঝানো হয় তখন তা হচ্ছে সমষ্টিবাচক পদের বিশিষ্ট রূপ। তাহলে বিশিষ্ট সমষ্টিবাচক পদটা কি? যখন নির্দিষ্ট করে কোনো বিশেষ সমষ্টিকে বোঝানো হয় তাকেই আমরা কি বলবো? তাকে
সমষ্টিবাচক পদ বলবো, তাকেই আমরা সমষ্টিবাচক পদ বলবো। এখন এই সমষ্টিবাচক পদ আমরা কাকে বলবো? যখন নির্দিষ্ট করে কোনো বিশেষ সমষ্টিকে বোঝানো হবে তখন তাকে আমরা বিশিষ্ট সমষ্টিবাচক পদ বলবো। আমি যদি একটা উদাহরণ লিখি এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, সমষ্টিবাচক পদের দুইটি ধরন আছে। তো তার মধ্যে প্রথমটি হচ্ছে বিশিষ্ট সমষ্টিবাচক পদ। যখন নির্দিষ্ট করে কোনো বিশেষ সমষ্টিকে বোঝানো হয় তখন তাকে কি বলে? সমষ্টিবাচক পদ। এখন বিশেষ কোনো সমষ্টি, যদি আমরা গ্রন্থাগার বলতাম তখন কিন্তু আমরা এখানে কোনো নির্দিষ্ট কোনো গ্রন্থাগার না, সারা পৃথিবীতে যত গ্রন্থাগার আছে যে কোনো গ্রন্থাগারকে বুঝতাম। কিন্তু যখনই আমরা উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, তখন নির্দিষ্ট কোনো গ্রন্থাগার মানে একটা নির্দিষ্ট কোনো গ্রন্থাগারকেই বোঝাচ্ছে। নির্দিষ্ট করে শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকেই বোঝাচ্ছে। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার নির্দিষ্ট করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বারা। তাহলে কেমন গ্রন্থাগার? ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। এখানে এই বিশেষ সমষ্টিকে বোঝানো হয়েছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নামক গ্রন্থাগারের কেই বোঝানো হয়েছে। তাহলে এটি হচ্ছে সমষ্টিবাচক পদ, যেখানে কোনো একটা বিশেষ সমষ্টিকে বোঝানো হয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, এটি হচ্ছে একটা বিশেষ সমষ্টি। তাহলে এটি তো গেল। এখন আমরা লিখি এর দ্বিতীয়টা সামান্য সমষ্টিবাচক পদ। এখানে যখন আগেরটাতে কি, যখন নির্দিষ্ট করে কোনো বিশেষ সমষ্টিকে বোঝানো হয় তখন তাকে সমষ্টিবাচক পদ বলে। আর এখন আমরা লিখবো যখন অনির্দিষ্ট সংখ্যক সমষ্টিকে বোঝানো, যখন অনির্দিষ্ট সংখ্যক সমষ্টিকে বোঝানো হয় তখন সেটি কোন পদ? সেটি হচ্ছে এই যে সামান্য সমষ্টিবাচক পদ। যখন অনির্দিষ্ট সংখ্যক সমষ্টিকে বোঝানো হবে তখন সেটি হবে সামান্য সমষ্টিবাচক পদ। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার না, আমি যদি লিখি যে গ্রন্থাগার শব্দটি, এখানে পৃথিবীর সমস্ত গ্রন্থাগারকে নির্দেশ করবে। এই উদাহরণ হিসেবে আমি কিন্তু এখানে কি লিখলাম? আগেরটা লিখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, এখন আমি লিখছি শুধু গ্রন্থাগার। এখন এই গ্রন্থাগার বলতে কাকে বোঝাবে? শুধুমাত্র কোনো বাংলাদেশের গ্রন্থাগার, শুধুমাত্র ঢাকার গ্রন্থাগারগুলো না, এখানে সমস্ত পৃথিবীতে যত গ্রন্থাগার আছে সকল গ্রন্থাগারকেই বোঝাবে। তাহলে এখানে কিন্তু গ্রন্থাগারকে বিশেষ কোনো গ্রন্থাগার হিসেবে অভিহিত করা হয়নি। গ্রন্থাগার বলতে বোঝানো হয়েছে পৃথিবীর সমস্ত গ্রন্থাগারকেই বোঝানো হয়েছে। সুতরাং এটি একটি সামান্য সমষ্টিবাচক পদ। তাহলে সামান্য সমষ্টিবাচক পদ দ্বারা সংশ্লিষ্ট সমষ্টির একটি শ্রেণীকেই
বোঝানো হয়। যেমন গ্রন্থাগার বলতে ওই মানে পৃথিবীর সকল গ্রন্থাগারকে বা দুনিয়া যত গ্রন্থাগার আছে, বিশ্বে যত গ্রন্থাগার আছে, সব গ্রন্থাগারকে বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা সামান্য সমষ্টিবাচক পদ। কিন্তু আগে যে বিশিষ্ট সমষ্টিবাচক পদে যখন আমরা আলোচনা করেছি, তখন দেখেছি যে নির্দিষ্ট করে কোনো বিশেষ সমষ্টিকে বোঝানো হয়, তখন তাকে কি বলে? তখন তাকে বলে সমষ্টিবাচক পদ। সমষ্টিতে যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, এখানে কিন্তু পৃথিবীর বা বাংলাদেশের কোনো সব গ্রন্থাগারকে বোঝানো হয়নি, একটা নির্দিষ্ট গ্রন্থাগারকে বোঝানো হয়েছে, সেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। সুতরাং এটি হচ্ছে একটা কি কোনো বিশেষ সমষ্টি বোঝানো হয়েছে, সুতরাং এটি হচ্ছে বিশিষ্ট সমষ্টি বাচক পদ। তো এটি ছিল আমাদের যে সমষ্টিবাচক। এখন আমরা বলেছিলাম যে আজকে আমরা সমষ্টিবাচক এবং কি পদ নিয়ে আলোচনা করব, সমষ্টিবাচক এবং অসমষ্টিবাচক। এখন আমরা সমষ্টিবাচক পদের আলোচনা শেষ হয়েছে, এখন আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে এখন যে আলোচনা করব সেটি হচ্ছে অসমষ্টিবাচক পদ নিয়ে। যে পদ অসমষ্টিবাচক পদের সংজ্ঞা হিসেবে আমি লিখব যে পদ দ্বারা একই গুণ বিশিষ্ট, সবাই লিখে নাও, যে পদ দ্বারা একই গুণ বিশিষ্ট কোনো অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুকে একই সাথে একটি হিসেবে বস্তু হিসেবে বোঝানো হয়। উদাহরণ যদি আমরা লিখি তাহলে হচ্ছে, যেমন ধরো মানুষ, বই, গাছ। খেয়াল করো যে অসমষ্টি বাচক, যে এখানে পদের কথা লিখেছি যে পদ দ্বারা একই গুণ বিশিষ্ট, সবাই খাতায় এগুলো নোট ডাউন করে নাও, যে পদ দ্বারা একই গুণ বিশিষ্ট কোনো অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুকে একই সাথে একটি শ্রেণী হিসেবে আবার পৃথক একক বস্তু হিসেবে বোঝানো হয়, তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো অসমষ্টিবাচক পদ। যেমন মানুষ, এখানে বই, গাছ, এখানে আমি 3টি উদাহরণ লিখেছি। তো অসমষ্টিবাচক পদ
কি একটা একটি এখানে একটা সংজ্ঞাতে একটা জিনিস খেয়াল করো, একটি শ্রেণী হিসেবেও বোঝাতে পারে, আবার একক বস্তু হিসেবেও বোঝানো হয়। যেমন মানুষ, মানুষ বলতে যেমন মানুষ কোনো মানুষ শ্রেণীর অন্তর্গত যখন কোনো বিষয় সম্পর্কে কোনো স্টেটমেন্ট বা বক্তব্য বা বিবৃতি দেওয়া হবে, তখন ওখানে মানুষ শ্রেণীর অন্তর্গত সকল মানুষকে যেমন বোঝায়, ঠিক তেমনি ভাবে বিশেষ কোনো মানুষের ক্ষেত্রেও কিন্তু ওই বিষয়টি প্রযোজ্য হবে। যেমন আমি যদি উদাহরণ দিই যে মানুষ হয় মরণশীল, যখনই আমরা বলবো মানুষ হয় মরণশীল, তো এখানে একটা মানুষ সম্পর্কে একটা স্টেটমেন্ট বা বক্তব্য দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে, মানুষ সম্পর্কে একটা কিছু কি স্বীকার করে নেওয়া হয়েছে। কি স্বীকার করে নেওয়া হয়েছে? মরণশীলতা, মরণশীল। এখন এই মানুষ সম্পর্কে যে বক্তব্য সেইটি এই যে পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে যেমন প্রযোজ্য হবে যে মরণশীলতা, এই বক্তব্যটি সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। সব মানুষকেই সে কি করবে, এই তার সেই পরিসরের মধ্যে নিয়ে আসবে, সকল মানুষকে তার এই পরিসরে, মরণশীলতার পরিসরের মধ্যে নিয়ে আসবে। ঠিক তেমনি ভাবে যদি আলাদা কোনো মানুষ শ্রেণীর অন্তর্গত কোনো সদস্য, যেমন রহিম বা করিম বা স্টুয়ার্ট বা স্টিফেন, যে কোনো একজন বিশেষ ব্যক্তি, সেই বিশেষ ব্যক্তির ক্ষেত্রেও কি হবে, এই স্টেটমেন্টটি সত্য হবে। সেজন্য কি বলা হয়েছে যে যে পদ দ্বারা একই গুণ বিশিষ্ট কোনো অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বস্তুকে একই সাথে, যেমন শ্রেণী হিসাবে, যেমন মানুষ, সব মানুষ মরণশীল, মানুষের সব শ্রেণীকে সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক তেমনি ভাবে একক বস্তু, যেমন ধরো একক যে কোনো বস্তু বা ব্যক্তি, স্টিফেন বা রবার্ট, তখন ওই রবার্টের ক্ষেত্রেও কিন্তু মরণশীলতা প্রযোজ্য। সেজন্য এখানে এই অসমষ্টিবাচক পদ হচ্ছে যে এখানে কোনো মানে নির্দিষ্ট কোনো সংখ্যা বা নির্দিষ্ট কোনো সীমা রেখা নেই। এখানে কিন্তু যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে তাদের অনির্দিষ্ট সংখ্যা, তাদের কোনো আলাদা করে কোনো সীমানা নির্ধারণ করা হয়নি। এজন্য এই পদটিকে বলা হবে অসমষ্টিবাচক পদ। তো বা যেমন ধরো বই, বই বা গাছ, গাছ, গাছ সম্পর্কে যদি আমরা বলি যে গাছ হচ্ছে, গাছ অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাই না? এখন এই যে এই যে সত্যটা যেমন নারকেল গাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আবার কি মেহগনি গাছের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, সমস্ত গাছদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আর এই গাছদের সংখ্যা কি অনির্দিষ্ট সংখ্যা, এরা একই সাথে সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আবার নির্দিষ্ট কোনো ধরো বাবলা গাছ বা নির্দিষ্ট কোনো পেয়ারা গাছ, এই পেয়ারা গাছের ক্ষেত্রেও এই স্টেটমেন্টটা প্রযোজ্য হবে। সুতরাং এটা কখনো শ্রেণী হিসেবেও আবার কখনো পৃথক একক বস্তু হিসেবেও ব্যবহৃত হয়। সেটি কি? অসমষ্টিবাচক পদ। তো তোমরা নিশ্চয় অসমষ্টিবাচক পদ বুঝতে পেরেছো। তাহলে আমরা সমষ্টিবাচক যে তিন প্রকার সেটি আমরা শিখেছি। এখন আমরা অসমষ্টিবাচক পদ শিখলাম। এখন আমরা যুক্তিবিদ্যার যে বাকি পদের প্রকারভেদ রয়েছে সে সম্পর্কে শিখব। তো এখন আমরা বস্তুবাচক ও গুণবাচক পদ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি বস্তুবাচক পদ নিয়ে আজকে আলোচনা করছি। বস্তুবাচক পদ। এখন খেয়াল করো, বস্তুবাচক পদ কি? যে পদ দ্বারা কোনো অস্তিত্বশীল বস্তু বা বস্তুর সমষ্টিকে বোঝায়, যে পদ দ্বারা কোনো অস্তিত্বশীল বস্তু বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কি বলবো আমরা? তাকে বস্তুবাচক পদ বলবো। যে পদ দ্বারা কোনো অস্তিত্বশীল বস্তু বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকেই আমরা বস্তুবাচক পদ বলবো। বস্তুবাচক পদ হলো মূলত এক কথায় বস্তুর নাম।
একটা জিনিস তোমরা একটু খেয়াল মানে মনে রাখতে পারো, বস্তুবাচক পদ হচ্ছে কি, বস্তুবাচক পদ হচ্ছে বস্তুর নাম। কেমন? যেমন ধরো যে কোনো একটা বস্তু ধরো, সেই বস্তুটা কি হতে পারে, যেমন মানুষ, বই, গাছ। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি মানুষ, বই, গাছ, ঘোড়া, গরু, হাতি। এরা কি? এরা সব হচ্ছে বস্তুর নাম। মানুষ, বই, গাছ, ঘোড়া, গরু, এরা সব কি অস্তিত্বশীল। এই অস্তিত্বশীল বস্তু বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাকে কি বলে? বস্তুবাচক পদ বলে। এখন বস্তুবাচক পদগুলো একাধারে বিশিষ্ট আবার সামান্য হতে পারে। বস্তুবাচক পদগুলো কি? বস্তুবাচক পদগুলো একাধারে বিশিষ্ট বস্তুবাচক পদ হতে পারে, আবার কি হতে পারে? বিশিষ্ট বস্তুবাচক পদ হতে পারে, আবার কি হতে পারে? আবার সামান্যও হতে পারে। তো বস্তুবাচক পদগুলো একই সাথে বিশিষ্ট হতে পারে, আবার কি হতে পারে? সামান্য হতে পারে। এখন দেখো যে যখন একটি বিশিষ্ট বস্তুবাচক পদ মানে বস্তুবাচক পদকে এই জন্য দুই ভাগে ভাগ করা হয়েছে। যেহেতু বস্তুবাচক পদ বিশিষ্ট হতে পারে, সামান্য হতে পারে, সেজন্য বস্তুবাচক পদকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। তো তার আগে আমি সেগুলোতে যাওয়ার আগে বস্তুবাচক পদটি সম্পর্কে তোমাদের কাছে আরো একটু স্পষ্ট করতে চাই। বস্তুবাচক পদ হচ্ছে যে পদ দ্বারা কোনো অস্তিত্বশীল বস্তু বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাকে বস্তুবাচক পদ বলে। বস্তুবাচক পদ হচ্ছে বস্তুর নাম। যেমন জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন যে কোনো একটা বস্তু, সেই বস্তুর নাম হচ্ছে মানুষ, গাছ, বই, ঘোড়া, গরু, এরা এরা মানে হাতি। এগুলো কি? যে তোমার জীববৃত্তি সম্পন্ন একটি বস্তুর নাম হচ্ছে গরু। জীববৃত্তি সম্পন্ন দুই সিংহলা চতুষ্পদী একটি প্রাণীর নাম হচ্ছে বা বস্তুর নাম হচ্ছে গরু। এরকম প্রত্যেকটি এক একটা কি বস্তুবাচক পদ হচ্ছে বস্তুর নাম। আবার এই বস্তুবাচক পদ একই সাথে বিশিষ্ট হতে পারে, সামান্য হতে পারে। বস্তুবাচক পদ এই বিশিষ্ট হওয়া এবং সামান্য হওয়ার কারণে বস্তুবাচক পদকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? বস্তুবাচক পদকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি বিশিষ্ট বস্তুবাচক পদ, আর একটা হচ্ছে সামান্য বস্তুবাচক পদ। আমি লিখছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিশিষ্ট বস্তুবাচক পদ। বিশিষ্ট বস্তুবাচক পদ কি? যখন একটি পদ একটি নির্দিষ্ট বস্তুকে বোঝায় তখন তা হয় বিশিষ্ট বস্তুবাচক পদ। যখন বিশিষ্ট বস্তুবাচক কি? যখন একটি পদ একটি নির্দিষ্ট বস্তুকে বোঝায়, শুধুমাত্র একটি নির্দিষ্ট বস্তুকে বোঝায়, তখন তা হয় বিশিষ্ট পদ। বিশিষ্ট বস্তুবাচক পদ। কেমন? বিশিষ্ট বস্তুবাচক পদের উদাহরণ যদি দিই তাহলে, যেমন ধরো আমরা যদি এখানে উদাহরণ দিই পৃথিবী, উদাহরণ লিখলাম পৃথিবী, তারপরে লিখলাম পদ্মা, তারপরে লিখলাম হিমালয়। পৃথিবী বলতে কিন্তু সব গ্রহকে বোঝাচ্ছে না, বরং কি একটি নির্দিষ্ট কোনো গ্রহকে বোঝাচ্ছে, একটি নির্দিষ্ট গ্রহকে বোঝাচ্ছে।
পদ্মা বলতে একটা নির্দিষ্ট নদীকে কি একটি নির্দিষ্ট নদীকে বোঝাচ্ছে, নির্দিষ্ট নদী। আর হিমালয় একটি নির্দিষ্ট পর্বতের নাম। শুধু কিন্তু পর্বত না, যে কোনো পর্বত না, পৃথিবীর সব পর্বত না, শুধুমাত্র নির্দিষ্ট একটি পর্বতকেই কি বোঝায় হিমালয় দ্বারা। আবার পদ্মা দ্বারা কি, পদ্মা দ্বারা একটি নদীকে বোঝাচ্ছে, আবার পৃথিবী দ্বারা একটি নির্দিষ্ট গ্রহকে বোঝাচ্ছে। তাহলে একটি পথ একটি নির্দিষ্ট বস্তু। পৃথিবী কিন্তু একটি আছে, পদ্মা নদী কিন্তু একটি আছে, হিমালয় পর্বত কিন্তু একটি আছে, এগুলোর কোনো দ্বিতীয় নাই বা একাধিক নাই। শুধুমাত্র এই নির্দিষ্ট বস্তুকে যখন বোঝাবে এভাবে, তখন সেগুলো হচ্ছে বিশিষ্ট বস্তুবাচক পদ। এখন আমি যদি লিখি যে হচ্ছে সামান্য বস্তুবাচক পদ, তারপরে কি লিখি, সামান্য বস্তুবাচক পদ কোনগুলো হবে? সামান্য বস্তুবাচক পদগুলো হচ্ছে যে যখন একটি বস্তু একটি শ্রেণীকে বোঝায়, যখন একটি পদ দ্বারা কি, যখন একটি পদ দ্বারা একটি শ্রেণীকে বোঝাবে, তখন সেটি কিন্তু সামান্যবাচক পদ হবে। যেমন ধরো আমরা লিখেছিলাম পৃথিবী, এখন এখানে যদি আমি লিখি গ্রহ, আমি পদ্মা লিখেছিলাম, এখানে যদি আমি এই সামান্য বস্তুবাচক পদের নদী লিখি, হিমালয় পরিবর্তে এখানে লিখলাম পর্বত, তাহলে এই গ্রহ, নদী, পর্বত এই পদগুলো দ্বারা কিন্তু একটি কতগুলো শ্রেণীকেই বোঝাচ্ছে, বুঝেছো? এখানে কোনো গ্রহ দ্বারা নির্দিষ্ট কোনো গ্রহ, যেমন পৃথিবী, মঙ্গল বা বুধ, বৃহস্পতি, এইগুলোকে বোঝাচ্ছে না, বরং সমগ্র গ্রহকে অন্তর্ভুক্ত করছে। নদী দ্বারা কোনো নির্দিষ্ট নদী, যেমন পদ্মা, মেঘনা, যমুনা বা হচ্ছে নীল, তোমার মেঘনা, যমুনা, কর্ণফুলী, এরকম কোনো নদীকে বোঝাচ্ছে না, বরং কি একটি মানে সকল নদীকে, নদীর শ্রেণীকে অন্তর্ভুক্ত করছে। এখানে হিমালয় দ্বারা শুধুমাত্র যেমন একটা নির্দিষ্ট পর্বত বোঝিয়েছিল, কিন্তু সামান্য বস্তুবাচক পদ দ্বারা কি পর্বত শ্রেণীর অন্তর্গত সকল পর্বতকেই বোঝাচ্ছে। এখানে কোনো নির্দিষ্ট পর্বতকে কি করা হচ্ছে না, বিশেষায়িত করা হচ্ছে না, বরং পর্বতের শ্রেণীর অন্তর্গত সকলকে বোঝাচ্ছে। সুতরাং এই পর্বত শ্রেণীকেই বোঝাচ্ছে। তাই সামান্য বস্তুবাচক পদের সংজ্ঞায় সামান্য লিখেছিলাম যে একটি পদ দ্বারা যখন একটি শ্রেণীকেই বোঝায়, তখন সেটি হবে কি, সেটি হবে সামান্য বস্তুবাচক পদ। নিশ্চয়ই তোমাদের কাছে এটি স্পষ্ট হয়েছে। তাহলে আমি আরেকবার একটু তোমাদের এটা সম্পর্কে বলি যে বস্তুবাচক পদকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে বিশিষ্ট বস্তুবাচক পদ, যখন একটি পদ একটি নির্দিষ্ট বস্তুকে বোঝায় শুধুমাত্র, তখন তা হয় নির্দিষ্ট বস্তুবাচক। যেমন পৃথিবী দ্বারা শুধুমাত্র আমরা কি একটি নির্দিষ্ট গ্রহ বা একটি আমাদের বসবাসের জায়গা পৃথিবীকেই বুঝতে পারছি। পদ্মা দ্বারা একটা নদীকেই বোঝানো হচ্ছে, অন্য কিছুকে নয়। হিমালয় দ্বারা পর্বতকে বোঝানো হচ্ছে, একটি নির্দিষ্ট পর্বত, এখানে কিন্তু অনির্দিষ্ট বা সকল পর্বতকে বোঝানো হয়নি। হিমালয় দ্বারা পৃথিবীর কি একটা যে পর্বত আছে তোমার ভারতীয় উপমহাদেশে বা ইন্ডিয়ায়, সেটি হচ্ছে হিমালয় পর্বত, সেই পর্বতকে নির্দেশ করা হচ্ছে। আবার সামান্য বস্তুবাচক পদ কি, যখন এখানে কোনো নির্দিষ্ট, আগেরটা তো ছিল নির্দিষ্ট বস্তু, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট বস্তু, একটি পদ দ্বারা একটি শ্রেণীকে বোঝাবে, মানে ওই শ্রেণীর অন্তর্গত সকলের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে। যেমন গ্রহ, নদী, পর্বত, এই সকল পদ দ্বারা সমস্ত মানে ওই বস্তুবাচক পদটি দ্বারা ওই শ্রেণীর সকলকে বোঝায়, একটি শ্রেণীকেই বোঝাচ্ছে। পর্বত দ্বারা পর্বত শ্রেণী, নদী দ্বারা নদী শ্রেণী, গ্রহ দ্বারা গ্রহ, সকল গ্রহ, এগুলোকেই কি অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে এইগুলো হবে সামান্য বস্তুবাচক পদ। তো পদের আলোচনাটা একটু দীর্ঘ, কারণ এখানে তোমার আরো বেশ কিছু আলোচনা আছে, যেমন গুণবাচক পদ, তারপরে পদকে গুণবাচক পদ, বিশেষণ কিনা, আরো মানে নিরপেক্ষ পদ, সাপেক্ষ পদ, এই পদ, এগুলো আমি আরো ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো আজকের ক্লাসে সবাই মনোযোগী হয়ে ক্লাস করলে
তো এই জন্য ধন্যবাদ সবাইকে। আর পাশাপাশি তোমরা তোমাদের এই ক্লাসগুলো নিয়মিত করবে এবং ক্লাস করার পাশাপাশি বাসায় পড়ালেখা করবে। তো ধন্যবাদ সবাইকে। আমি আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি।